স্যান ফ্রান্সিসকো উপসাগরের হিমশীতল জলের মাঝে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে এক গ্র্যানাইট দৈত্য, আলকাট্রাজ ফেডারেল পেনিটেনশিয়ারি। বাইরের পৃথিবী থেকে বিচ্ছিন্ন এই কারাগারকে সবাই জানত এমন এক নরক হিসেবে, যেখানে আইন কঠোর, গার্ডরা নির্দয়, আর মুক্তি শুধুই এক অলীক স্বপ্ন। এখানকার বাতাসে শুধুই হতাশা আর নির্জনতার ভারী নিঃশ্বাস। ১৯৩০-এর দশক থেকে এই জেলে আল কাপন এবং রবার্ট স্ট্রাউডের মতো কুখ্যাত অপরাধীরাও মাথা নত করেছিল। সবাই বিশ্বাস করত আলকাট্রাজ থেকে পালানো অসম্ভব, কিন্তু এই অসম্ভবকে চ্যালেঞ্জ জানাতেই একদিন প্রবেশ করলেন এক মানুষ, যার চোখে ছিল স্থির সংকল্প আর মস্তিষ্কে ছিল মুক্তির এক নকশা। ১৯৬০ সালের ১৮ই জানুয়ারি কড়া পাহারার মধ্যে দিয়ে সেলের নতুন বাসিন্দা হিসেবে এলেন ফ্রাঙ্ক লি মরিস। বারবার জেল পালানো এবং উচ্চ বুদ্ধিমত্তার জন্য কুখ্যাত মরিসকে আনা হয়েছে এই জেলের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে। মরিস যখন জেলের ভেতরে প্রবেশ করেন, তার মুখে কোনো ভয় বা উদ্বেগ ছিল না, বরং তার চোখ পর্যবেক্ষণ করছিল সবকিছু: জেলের প্রতিটি ইটের গাঁথনি, গার্ডদের গতিবিধি এবং এখানকার নীরবতা। প্রথমে মরিসকে নিয়ে যাওয়া হলো জেল সুপারিনটেনডেন্ট ডলিসনের দপ্তরে। ডলিসন ছিলেন একজন অহংকারী এবং কঠোর মানুষ। তিনি মরিসের মুখের দিকে তাকিয়ে সরাসরি বললেন যে, এখানে যত বুদ্ধিমত্তার ব্যবহারই হোক না কেন, কেউ এখান থেকে পালানোর দুঃসাহস দেখাতে পারেনি। তিনি স্পষ্ট করে দিলেন, মরিসের পূর্বের সব পালানোর রেকর্ড এখানে বাতিল বলে গণ্য হবে। মরিস নীরব রইলেন, কিন্তু সুপারিনটেনডেন্টের এই চ্যালেঞ্জ তার মনের গভীরে গেঁথে গেল। সেলের ভেতরে মরিসের জীবন ছিল চরম একঘেয়েমি আর রুটিনের বেড়াজালে বাঁধা। দিনের পর দিন একই খাবার, একই সময়ের ঘুম আর কড়া নজরদারি। তার সেলের আশেপাশে থাকা কয়েদিদের সাথেই ধীরে ধীরে তার পরিচয় গড়ে উঠল। একদিকে ছিল ডক, একজন বয়স্ক কয়েদি যার একমাত্র সান্ত্বনা ছিল ছবি আঁকা। তার হাতে তুলি যেন এক নতুন জীবনের রং দিত। ডক ভালোবাসতেন প্রকৃতির ছবি আঁকতে, কিন্তু তার শিল্পকর্ম ছিল জেলের জীবনের বিষণ্ণতার প্রতিচ্ছবি। আর একজন ছিল লিটমাস, একজন অদ্ভুত মানুষ যে ডেজার্ট খুব ভালোবাসত এবং তার শার্টের পকেটে একটি পোষা ইঁদুর লুকিয়ে রাখত। লিটমাস ছিল এক ধরনের মানসিক আশ্রয়ের প্রতীক। মরিসের পাশের সেলে ছিল চার্লি বার্টস, একজন সামান্য অপরাধী যে একটু ভীতু এবং সহজ সরল প্রকৃতির। তবে মরিসের মনোযোগ আকর্ষণ করল অন্য দুজন। তারা হলো দুই ভাই, জন এবং ক্ল্যারেন্স আংলিন। অন্য জেলে থাকাকালীন মরিসের সাথে তাদের আলাপ হয়েছিল। মরিস জানত এই ভাইরা সাহসী এবং প্রতিকূল পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার ক্ষমতা রাখে। মরিস তখন খুব সাবধানে তাদের সাথে যোগাযোগ শুরু করল, ইশারায় এবং দু-এক কথার মাধ্যমে। দিন কাটতে না কাটতেই মরিস জেলের পরিবেশের একটি দুর্বলতা লক্ষ্য করলেন। আলকাট্রাজ দ্বীপটি সমুদ্রের লবণাক্ত জলের ওপর অবস্থিত হওয়ায় জেলের পুরনো কংক্রিটের কাঠামো দুর্বল হতে শুরু করেছে। মরিসের সেলের পেছনের দিকের ভেন্টিলেশন গ্রিলের চারপাশের সিমেন্ট ছিল তুলনামূলকভাবে নরম এবং ক্ষয়প্রাপ্ত। এটা ছিল এক বিশাল আবিষ্কার। মরিস বুঝতে পারলেন এটাই হলো মুক্তির একমাত্র পথ। মরিস তখন তার পরিকল্পনা নিয়ে আংলিন ভাইদের কাছে গেলেন। প্রথমে তারা সন্দিহান ছিল, কিন্তু মরিসের আত্মবিশ্বাস এবং তার নকশার যৌক্তিকতা দেখে তারা দ্রুতই রাজি হয়ে গেল। বার্টসকেও এই দলের অংশ করা হলো, কারণ বার্টসের সেলেরও পেছনের কংক্রিট দুর্বল ছিল। শুরু হলো ৪ জনের গোপন অভিযান। পরবর্তী কয়েক মাস ধরে চলল তাদের গোপন খনন। ক্যান্টিন থেকে চুরি করা চামচ এবং অন্যান্য সামান্য ধাতু ব্যবহার করে তারা ছোট ছোট কোদাল তৈরি করল। রাতের বেলা যখন জেলের ভেতরে চরম নীরবতা নেমে আসত, তখন তারা পালা করে অতি সাবধানে কংক্রিট খুঁড়ত। শব্দ যেন সামান্য না হয় সেদিকে তারা সর্বোচ্চ খেয়াল রাখত। একটু অসাবধানতা মানেই মৃত্যু বা নিশ্চিত শাস্তি। খনন করা কংক্রিট ও পাথরের টুকরোগুলি লোকানো ছিল তাদের জন্য আর এক বড় চ্যালেঞ্জ। মরিস বুদ্ধি করে ঠিক করল যে তারা ছোট ছোট টুকরোগুলি প্যান্টের মধ্যে ভরে রাখবে এবং জেলের উঠোনে হাঁটার সময় একটু একটু করে ফেলে দেবে। এভাবে শত শত ছোট ছোট টুকরোগুলি দিনের পর দিন বাইরে ফেলা হলো। এদিকে জেলের ভেতরে একটা নাটকীয় ঘটনা ঘটল। ডক, যিনি সুপারিনটেনডেন্টের একটি অসন্তোষজনক ছবি এঁকেছিলেন, তাকে শাস্তি দেওয়ার জন্য ডলিসন তার সব আঁকার সরঞ্জাম কেড়ে নিলেন। শিল্পের প্রতি ডকের গভীর অনুরাগ ছিল। এই চরম হতাশায় এবং ক্ষোভে ডক প্রতিবাদস্বরূপ একটি হাত কেটে ফেলেন। এই দৃশ্য মরিসকে আরও স্থির করে তুলল। এই জেল শুধু শরীরকে নয়, আত্মাকেও মেরে ফেলে। পালানোর সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ ছিল ছদ্মবেশ।
তারা গার্ডদের চোখে ধুলো দিতে হবে, তাই তারা রাতের বেলা বিছানায় রাখার জন্য নিজেদের চেহারার অবিকল ডামি মাথা তৈরির পরিকল্পনা করল। সেলুন থেকে চুরি করা চুল, সাবান এবং কাগজের মণ্ড ব্যবহার করে তারা নিখুঁত ডামি তৈরি করল। এই কাজগুলো তারা সেলের ওপরের অপ্রয়োজনীয় ইউটিলিটি করিডরে লুকিয়ে করত, যেখানে তারা খনন করে পৌঁছানোর পথ বের করেছিল। করিডরটি গার্ডদের চোখ থেকে দূরে ছিল এবং সেখানে পর্যাপ্ত আলো ছিল না, যা তাদের এই গোপন কাজ করার সুযোগ করে দেয়। ডামি তৈরির পাশাপাশি তাদের তৈরি করতে হয়েছিল ভেলা। তাদের জোগাড় করতে হয়েছিল বহু সংখ্যক রেনকোট এবং আঠালো পদার্থ। তারা রেনকোটগুলো জোড়া লাগিয়ে একটি ফোলানো ভেলা এবং লাইফ ভেস্ট তৈরি করে। এই সরঞ্জামগুলো তারা সাবধানে ভাঁজ করে করিডরে লুকিয়ে রাখত। সময় যত এগিয়ে আসছিল ততই বাড়ছিল উৎকণ্ঠা। একবার প্রায় বার্ডস ধরা পড়ে গিয়েছিল, কিন্তু মরিস দ্রুত তার সেল থেকে একটি বই ফেলে গার্ডের দৃষ্টি আকর্ষণ করে বার্ডসকে বাঁচায়। এই ধরনের ছোট ছোট ঘটনা তাদের মধ্যেকার বন্ধনকে আরও শক্তিশালী করে তোলে। অবশেষে এলো সেই চূড়ান্ত রাত, ১৯৬২ সালের ১১ই জুন। পালানোর দিন ধার্য করা হলো, কিন্তু ঠিক তার আগের রাতে ডাইনিং হলে ঘটল এক মর্মান্তিক ঘটনা। মরিস তার বন্ধু ডকের প্রতি শ্রদ্ধা জানাতে একটি ক্রিসেন্থেমাম ফুল টেবিলে রাখল। সুপারিনটেনডেন্ট ডলিসন এই ঔদ্ধত্য সহ্য করতে না পেরে ফুলটি পিষে দেন। তিনি মরিসকে চূড়ান্ত তাচ্ছিল্য করে বলেন যে তার নিয়তি আলকাট্রাজই শেষ হলা। এই দৃশ্য লিটমাসকে ক্ষিপ্ত করে তোলে। সে সুপারিনটেনডেন্টের ওপর চড়াও হয় এবং ফলস্বরূপ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। লিটমাসের মৃত্যু মরিসকে নিশ্চিত করল পালানো ছাড়া আর কোনো পথ নেই। রাত গভীর হল। গার্ডদের টহল শেষ হওয়ার অপেক্ষায় রইল ৪ জন। ডামি মাথাগুলি বিছানায় সাবধানে রাখা হল। ফ্র্যাঙ্ক মরিস সবার আগে তার তৈরি করা গর্তের মধ্য দিয়ে হামাগুড়ি দিয়ে করিডরে প্রবেশ করল। এরপর আংলিন ভাইয়েরা। কিন্তু যখন চার্লি বার্টসের পালা এলো, সে ভয় পেয়ে গেল। বার্টস প্যানিক করতে শুরু করল। তার ভেতরে ভীরুতা এতটাই প্রবল হল যে সে মুক্তির শেষ সুযোগ থাকা সত্ত্বেও নিজের সেলের কোণেই বসে রইল। মরিস এবং আংলিন ভাইয়েরা তাকে বারবার ডাকলেও সে সাড়া দিতে পারল না। দলের ৩ সদস্যকে অগত্যায় বার্টসকে তার ভাগ্যের ওপর ছেড়ে দিতে হল। মরিস এবং আংলিন ভাইয়েরা তাদের তৈরি করা ভেলা ও লাইফ ভেস্ট নিয়ে করিডরের মধ্য দিয়ে জেলের ছাদে পৌঁছাল। সেখান থেকে তারা খুব সাবধানে জেলের দেওয়াল বেয়ে নিচে নেমে গেল। তারা তখন সরাসরি সমুদ্রের ধারে, আলকাট্রাজের শেষ সীমানায়। রাতের অন্ধকার এবং ঘন কুয়াশা তাদের ঢেকে রেখেছিল। তারা দ্রুত ভেলাটি ফোলানোর কাজ শেষ করে। হিমশীতল জলের মধ্যে তারা ভেলা ভাসালো এবং স্যান ফ্রান্সিসকো উপসাগরের অন্যপারের স্বাধীনতার দিকে নীরবে রওনা হল। পরের দিন সকালে জেলের গার্ডরা যখন প্রাতরাশের জন্য কয়েদিদের ডাকতে সেলে প্রবেশ করে, তখন ডামি মাথাগুলো আবিষ্কার করে তারা হতবাক হয়ে যায়। মুহূর্তের মধ্যে জেলের ভেতরে সাইরেন বাজতে শুরু করল। ইতিহাসের সবচেয়ে বড় পালানোর ঘটনা ঘটে গেছে। আলকাট্রাজ জুড়ে শুরু হলো বিশাল অনুসন্ধান। এফবিআই, কোস্ট গার্ড এবং পুলিশ সদস্যরা উপসাগরের প্রতিটি ইঞ্চি খুঁজে দেখল, কিন্তু মরিস বা আংলিন ভাইদের কোনো চিহ্ন পাওয়া গেল না। কেবল অ্যাঞ্জেল আইল্যান্ডের কাছে একটি পাথরের ওপর ভাসমান অবস্থায় একটি ক্রিসেন্থেমাম ফুল খুঁজে পাওয়া গেল, যা এই দ্বীপে জন্মায় না। এটি ছিল মরিসের বন্ধু ডককে দেওয়া শ্রদ্ধার সেই ফুলের ইঙ্গিত। এটিই ছিল একমাত্র প্রমাণ যে তারা হয়তোবা সফল হয়েছিল। সুপারিনটেনডেন্ট ডলিসনকে তার ব্যর্থতার জন্য পদত্যাগ করতে হল। জেলের দুর্ভেদ্যতার অহংকার সেদিন ধূলিসাৎ হয়ে গিয়েছিল। ফ্র্যাঙ্ক লি মরিস, জন এবং ক্ল্যারেন্স আংলিন, এই ৩ জনের ভাগ্যে কী ঘটেছিল তা আজও কেউ নিশ্চিতভাবে জানে না। তাদের দেহ কখনো পাওয়া যায়নি। তারা কি স্বাধীনতার স্বাদ নিতে পেরেছিল, নাকি উপসাগরের ঠান্ডা জলে চিরতরে হারিয়ে গিয়েছিল? এই রহস্য আজও আলকাট্রাজের ইতিহাসের এক অমীমাংসিত অধ্যায় হয়ে রয়ে গেছে।